শুভ সন্ধ্যা। শুরু করছি ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আর এই অনুষ্ঠান আপনারা জানেন ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য শিওর, যারা কুইজে সমস্ত প্রাইজ দিয়ে থাকেন। আর আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আজকে আমরা সিডনির জাস্ট একটু আগে ফোন করে ওয়েদার শুনছিলাম যে সিডনির ওয়েদার খুব ভালো। প্রথমে আমরা শুনেছিলাম যে ওখানে একটু ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু এখন শুনছি ওয়েদার খুব ভালো। ওয়েদার ফোরকাস্ট খারাপ হচ্ছে একদম শেষ দিনে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান টিমের ওয়েদার ফোরকাস্ট নিয়ে কিন্তু কোনো ওখানকার ওয়েদার স্টেশনগুলো কেউ কোনো কিছু করেনি। ইন্ডিয়ান টিমের যদি ওয়েদার ফোরকাস্ট নেওয়া হতো তাহলে দেখা যেত আকাশ অ্যাবসলিউটলি মেঘলা এবং বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখবেন আজকের অনুষ্ঠানে আমি এবং একটু পরে জয়জ্যোতিকে ক্যামেরায় দেখবেন, আমরা দুজনেই কালো স্কার্ফ পরেছি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান টিমের মঙ্গল কামনায়। সিডনির আগে এমন একটা যুযুধান পরিস্থিতি যে আজকের শোর যে এটা হেডলাইন হবে, এটা কিন্তু দূরতম কল্পনাতেও আসেনি। হেডলাইন কি না, রোহিত ভার্সেস গম্ভীর। জয়জ্যোতি, একদমই আজকের প্রেস কনফারেন্সটা ঐতিহাসিক প্রেস কনফারেন্স মনে হচ্ছে, কারণ এর আগে আমার আমি মনে করতে পারছি না, আপনি বেটার বলবেন। কোচ এসে প্রেস কনফারেন্স করছেন এবং যখন ক্যাপ্টেন প্রসঙ্গে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন যে এটা কোথাও প্রথা নেই যে ক্যাপ্টেনকে আসতে হবে, এদিকে একটা চেয়ার ফাঁকা, সেটা কেন ফাঁকা সেটা পরে বলছি। এবং তিনি বলছেন যে তিনি রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না, এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয় গৌতম গম্ভীর বলছেন উইকেট দেখে দল নির্বাচন হবে। তার স্পষ্ট তো, কিন্তু তিনি বলেই দিচ্ছেন কি ইশারা এখানে স্পষ্ট। এই ঘটনা কি এর আগে ভারতীয় ক্রিকেটে হয়েছে গৌতম দা? না, কখনো হয়নি। বেসিক্যালি আপনাদের বলি যে স্টেডিয়াম বুলেটিনের শ্রোতাদের, দর্শকদের, যে রোহিত শর্মা কালকে খেলা 90% অনিশ্চিত। এবং আপনাদের মনে রাখতে থাকতে পারে যে অন্তত দুদিন আগে আমরা স্টেডিয়াম বুলেটিন এটা নিয়ে একটা শো করেছিলাম, ইনফ্যাক্ট হেডলাইনও ছিল রোহিত কি সিডনি টেস্টে নতুন বর্ষে সিডনিতে কি রোহিত অনিশ্চিত। ঠিক দেখা গেল যে সেই খবরটাই মিলে যাচ্ছে, রোহিত শর্মা অনিশ্চিত। 90% খবর যদি ঠিক হয় তাহলে রোহিত শর্মা সিডনি টেস্ট ম্যাচ খেলবেন না, তার জায়গায় অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা। শুভমন গিল সেক্ষেত্রে রোহিতের জায়গায় টিমে আসবেন। কিন্তু ভারতের যন্ত্রণা এতেই শেষ নয়, কারণ আকাশদীপ খেলছেন না। আকাশদীপের জায়গায় হয়তো গৌতম গম্ভীর তার ফেভারিট প্লেয়ারকে আবার নেবেন, হর্ষিত রানা, যাকে প্রথমে সিলেক্টররা টিমে নিতে চাননি। আরো একটা প্রশ্ন, এখানেই শেষ নয়, ঋষভ পন্থ, তাকে নিয়ে কি করা হবে? এবার গৌতম গম্ভীর বলছেন যে ঋষভ পন্থকে তিনি বাদ দিতে চান, ঠিক যেভাবে 1984-তে দিল্লি টেস্টে খারাপ শট খেলার পর সন্দীপ পাটিল এবং কপিল দেবকে একই সঙ্গে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কপিল দেব তারপরেও ভারতীয় ক্রিকেটে ফেরত এসেছিলেন, সন্দীপ পাটিল আর কখনো ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেননি। ঋষভ পন্থের জায়গায় কার নাম বলছেন গম্ভীর? ধ্রুব জুড়েল। কিন্তু ধ্রুব জুড়েল পার্থ টেস্ট ম্যাচে রান করেছেন 11 এবং 1। আমার প্রশ্ন জয়জ্যোতি ঘোষকে, যে এরপর আমরা অন্যদেরও প্রশ্ন নেব, আপনাদের আমাদের ফোনের লাইন খোলা আছে, আপনারা কথা বলতে পারেন। আমি একটা যেটা গাভাস্কারের ভাষায় স্টুপিড শট, সেই শট মেরে ফলিং সুইপ মেরে আউট হয়ে গেছি, বা স্কুপ শট খেলছি, কিন্তু আমি রান করছি 30, আরেকটা লোক 11 আর 1 করছে প্রথাগত ক্রিকেট খেলে, আমি কাকে খেলাবো? সেক্ষেত্রে তো সেই যে 30-35 করছে তাকেই খেলানো উচিত, কারণ তার রান সংখ্যাটা বেশি। তবে এটা একদম তিনি কি করতে চলেছেন গৌতম গম্ভীর, কি গেম প্ল্যান নিয়ে নামবেন কালকে, কাকে খেলাবেন এটা বলা খুব মুশকিল। ঋষভ পন্থ অবশ্যই যেটা খেলছেন, যে স্টুপিড শট খেলে আউট হয়েছেন, এটা নিয়েও ড্রেসিং রুমে আলোচনা হয়েছে এবং পরিষ্কার গৌতম গম্ভীর বলেছেন যে যারা নাকি ন্যাচারাল গেমের নাম করে শট খেলে আউট হচ্ছেন তাদেরকে দিয়ে চলবে না এবং টিমের স্বার্থে সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে। বার্তাটা পরিষ্কার যে ঋষভ পন্থকে তিনি বলছেন, কারণ দুটো ইনিংসে কিন্তু ওরকম স্টুপিড শট খেলেই আউট হয়েছেন পন্থ, এবং যেটা নাকি আমরা বলি যে ন্যাচারাল গেম, ঋষভ পন্থের ন্যাচারাল গেম। তাই আমি স্টুপিড শটটা এগ্রি করি না। ইনফ্যাক্ট শোতে সেদিন তুমি বলছিলে তুমিও আমি এগ্রি করি না, বিকজ এটা স্টুপিড শট কেন হতে যাবে? এই শটে ঋষভ পন্থ এত রান করেছেন, কাজে হঠাৎ করে আমি এখন স্টুপিড বলতে যাবো কেন? গাভাস্কার বলেছেন, তিনি তার মতামত দিয়েছেন। আমি গৌতম গম্ভীর, আমি টিমের কোচ। এই ঋষভ পন্থ আমি অস্ট্রেলিয়া এত ম্যাচ জিতিয়েছে, এতগুলো ম্যাচ উইনিং ইনিংস আছে, 6টা 100 আছে, 41-এর উপর অ্যাভারেজ, 6-7 নম্বরে খেলে 41-এর উপর অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে, আমি তাকে দুম করে কেন বাদ দিয়ে দেবো? আমি তাকে ওয়ার্ন করতে পারি যে তুমি এরকম শট খেলবে না। সো ভারতীয় টিম নিয়ে এত রকম অনিশ্চয়তার মধ্যে আরো একটা অনিশ্চয়তা, বিরাট কোহলি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি আবার ক্যাপ্টেন্সি করতে চান। অদ্ভুত ব্যাপার, 4 বছর টেস্ট ক্রিকেটে 24 অ্যাভারেজ। তিনি এখন দেখছেন যে পুরো জায়গাটা, অধিনায়কত্বের জায়গাটা পুরো খুলে গেছে। তার এখন মনে হচ্ছে
যে তিনি ক্যাপ্টেন হলে খারাপ হয় না। এবার যারা বলছেন যে বিরাট কোহলি ইংল্যান্ডেই শেষ, আমার মনে হয় না ইংল্যান্ডের শেষ, অন্তত বিরাট ভাবছেন না। যদি ইংল্যান্ডের শেষ তিনি ভাবতেন, তাহলে হঠাৎ করে ক্যাপ্টেন্সির জন্য স্বঘোষিত দাবিদার হয়ে যেতেন না। এবং দেখুন, ভারতীয় ক্রিকেট ইন্টারেস্টিং হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে খবর লিক করা শুরু হয়ে গেছে। গম্ভীরের ক্যাম্প থেকে যে খবরগুলো বেরোচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন নেটে, কোচ কড়া নিদান দিয়েছেন, কোচ করেছেন, অর্থাৎ কোচকে ভালো করে। ওদিক থেকে রোহিত শর্মার ঘনিষ্ঠ সাংবাদিক খবর করছেন গম্ভীরের এই কড়া এই ধরনের মনোভাব সহ্য হচ্ছে না তারকাদের, বিবাদ, মানে ওই দিক থেকে লিক হলো। আরেকটা লিক হচ্ছে বিরাট কোহলির দিক থেকে, যে বিরাট আবার ক্যাপ্টেন্সি করতে ইচ্ছুক, এবং এক বিসিসিআই কর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন যে বিরাট তো ক্যাপ্টেন্সি যদি এখানে ফেল করেন বিরাট ক্যাপ্টেন হতেই পারেন। অর্থাৎ ঢাকনাটা খুলে গিয়ে চারদিক থেকে কঙ্কাল বেরিয়ে পড়েছে একেবারেই। আর পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বেশ কয়েকটা লবি কাজ করছে এখানে। আর একটা বলে রাখি, সূত্রের খবর যদিও, সূত্র যেটা বলছে যে রোহিত শর্মার সঙ্গে কথা হয় মানে গৌতম গম্ভীরের, এবং রোহিত শর্মা নাকি নিজে থেকেই বলেন যে তিনি খেলতে চাইছেন না সিডনি টেস্ট, যেহেতু তিনি রান পাচ্ছেন না। এবং তারপর একবারের জন্য কিন্তু গৌতম গম্ভীরের তরফ থেকে মানে একটা কনক্লুসিভ একটা কিছু বলা, না তুমি খেলবে, তুমি রান পাবে, এরকম করে কোনো রকম সাহস দেওয়া হয়নি রোহিত শর্মাকে। এবং রোহিত শর্মা নাকি আজকে প্রেস কনফারেন্সে তার অবসর মানে গ্রহণের কথাটাও ঘোষণা করতে চলেছিলেন। এবং এই জন্যই প্রথমে বললাম যেটা, দুটো চেয়ার রাখা হয়েছিল প্রেস কনফারেন্স রুমে, এবং পরবর্তীতে কারো ফোন কল আসায় সেটা কিন্তু করা হয়নি। অর্থাৎ গৌতম গম্ভীর এক্ষেত্রে কি পিভটাল রোল প্লে করেছেন, নাকি অন্য কোনো বড় হাত রয়েছে? এবং এটা পরিষ্কার যে মেলবোর্নই হয়তো শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন রোহিত শর্মা 2014 মহেন্দ্র সিং ধোনির মতো। সেই প্রেক্ষাপট আলাদা ছিল, তবে এই প্রেক্ষাপট যেটা, এটা একদম অভূতপূর্ব ভারতীয় ক্রিকেটে। গৌতম দা, ভারতীয় বোর্ড চায়নি যে রোহিত শর্মা আজকেই অবসর নেন, কারণ ভারতীয় বোর্ড বলছে আমরা রবিচন্দ্রন অশ্বিনের অবসরে অলরেডি বিদ্ধ, তার মধ্যে আরো একটা বিতর্ক গ্রাস করুক চাই না। ইনফ্যাক্ট তুমি যদি ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলো, ওরা বলবেন রোহিত শর্মাকে খেলিয়ে দাও বাবা লাস্ট টেস্ট ম্যাচটা, কিন্তু গম্ভীর বলেছেন যে না। এখানে খুব ইন্টারেস্টিং হচ্ছে যে গ্রেগ চ্যাপেল পরবর্তী সময় এই প্রথম কোচ যা বলছেন সেটাই মেনে নিতে হচ্ছে, ফুটবল টিমের মতো। গ্রেগ চ্যাপেল বলেছিলেন শর্ত ছিল আমি যা বলবো সেটাই শেষ কথা, রাহুল দ্রাবিড় যা বলবে নয়। আবার সেই জমানা ফেরত এসছে, মাঝখানে রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়রা কিন্তু ক্যাপ্টেনের কথা শুনেছেন, রবি শাস্ত্রী শুনেছেন বিরাট কোহলির কথা, রাহুল দ্রাবিড় শুনেছেন রোহিত শর্মার কথা। গম্ভীর জমানায় শর্ত হচ্ছে যে আমি প্রথম, আমি শেষ। এই বলতে বলতে একটা ফোন এসেছে, বলুন কে ফোন করছেন? রামপুরহাট থেকে বলছি, সুব্রত মুখার্জি। হ্যাঁ বলুন। তো গৌতমবাবুকে নমস্কার, এবং যিনি আছেন সংযোজক আমার শ্রদ্ধা জানাই। বলছি যে খেলা সম্বন্ধে যেটা দেখছি, যেটা বোধহয় দায়বদ্ধতা আর একটু বাড়ানো দরকার নিজেদের, তাদেরকে আরো দেশের প্রতি আমার মনে হচ্ছে ডেভোশন থাকা দরকার। প্রত্যেকে, আমি টাকার অঙ্কে যাচ্ছি না, কিন্তু তারা তো নিশ্চয়ই একটা ভালো রেমুনারেশন পাচ্ছে। প্রত্যেকটা সংস্থায় যারা চাকরি করতে যায়, এটাও একটা পেশা। যে কোনো পেশাতে গেলে পরে পেশার যেমন রেমুনারেশন থাকে তার সার্ভিসের জন্য, এখানে কিন্তু রেমুনারেশন থাকে, হয় সার্ভিস থাকতেও পারে, নাও থাকতে পারে। সুতরাং সেই যে রেমুনারেশনের যে মূল্য তাকে দেওয়া দরকার, এই বোধ না জাগালে একটু রুলও থাকানো। আজকে জনসংখ্যা অনেক বেড়েছে, আমার মনে হয় খুঁজলে আরো ভালো পাওয়া যাবে, পলিটিক্স না হলে পরে, এবং সবাই সুস্থভাবে। আমি বুঝলাম যে আপনার কোনো প্রশ্ন নেই, বক্তব্য আছে। আপনি রামপুরহাট থেকে বলছেন, আপনার বক্তব্য হচ্ছে যে দেশের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার। এবার আমার প্রশ্ন হচ্ছে যে দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলছে না। প্রশ্ন হচ্ছে যে এই সময়ে ফর্মটা অত্যন্ত খারাপ রয়েছে, এই সময় প্রেশারটা এত বেড়ে গেছে যে সেই প্রেশারটা সামলাতে পারছে না। সাদা বলের ক্রিকেটে অনেক সময় প্রেশার সামলানো যায়, টেস্ট ক্রিকেট এমন একটা পরীক্ষা, সর্বোচ্চ পরীক্ষা, যে সেখানে সবসময় সেই প্রেশারটা সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি বিদেশে গিয়ে অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে। যদিও আমি ভারতের কিছু প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম, সবাই একমত যে এত খারাপ অস্ট্রেলিয়ান টিম সাম্প্রতিককালে আসেনি। অর্থাৎ 2021-এ ভারত যে টিমকে হারিয়েছিল সেই টিমটাও এই টিমটার মতো ছিল না। 2018-19-এ যে টিমটাকে ভারত হারিয়েছিল, ভারত খেলেছিল, সেই টিমটা এর চেয়ে বেটার ছিল। ভারত আরো খারাপ খেলছে। ভারতের এবার বর্ডার গাভাস্কার ট্রফিতে জিতে হ্যাট্রিক করা উচিত ছিল। ভারতীয় টিমটা এমন একটা পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন কোচের এমন একটা স্টেবিলিটির অভাব, সব মিলিয়ে ভারতীয় দল এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যে ভারত এই সুযোগটাই নিতে পারছে না। সেই জন্যেই আমাদের কালো স্কার্ফ পরে ভারতের মঙ্গল কামনায় বসতে হচ্ছে। জয়জ্যোতি ঘোষ দাবি করছিল
যে কালো স্কার্ফ পরলে নাকি সিডনিতে রেজাল্ট ভালো হবে। আমি জানি না কোন জ্যোতিষী ওকে এই কথাটা বলছে। এখন সব জ্যোতিষী ফেল, এবং আশা রাখবো যে ভারত ভালো কিছু করবে। কালকের প্রথম একাদশ দেখার জন্য একদম মুখিয়ে রয়েছে প্রত্যেকে। তবে আমার একটা প্রশ্ন এখানে গৌতম দাকে, যে এই যে ক্রিকেটটা, মানে ক্রিকেট, না, তুমি একটা প্রশ্ন করেছিল, ওটা উত্তরটা দিনি। হ্যাঁ। আজ পর্যন্ত কোনোদিন ভারতীয় কোনো অধিনায়ক ভারতীয় ক্রিকেট ইতিহাসে নেই যে পরের দিন সে জানে না সে খেলছে কিনা। এরকম হয়েছে যে পরের দিন কে ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করবে। 75-এর দিল্লি টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পটাউডি খেলেননি, 4জন ইন্ডিয়ান ব্লেজার নিয়ে চলে গেছিলেন। ফারুক ইঞ্জিনিয়ার, ভেঙ্কট রাঘবন, গাভাস্কর এবং আরেকজন কেউ নামটা মনে করতে পারছি না। 4জনই ভেবেছিলেন তার ক্যাপ্টেন হওয়ার চান্স আছে। ইভেনচুয়ালি ক্যাপ্টেন হন ভেঙ্কট রাঘবন। তামিলনাড়ু লবি ভেঙ্কটকে ক্যাপ্টেন করে। কিন্তু এরা প্রত্যেকেই জানতেন আমরা খেলবো। রোহিত শর্মা আজ অব্দি জানেন না কাল তিনি খেলছেন কিনা, বা মিডিয়া জানে না, বা কেউ জানে না যে ভারতের হয়ে কালকে কে টস করতে যাবেন। এরকম ঘটনা অভূতপূর্ব, যে ক্যাপ্টেন জানে না সে আদৌ 11-এ থাকবে কিনা। বলতে বলতে আরো একটা ফোন এসছে, বলুন কি বলছেন। আমি বলছি যে আমাদের টেস্টের স্কোয়াডটা আবার নতুন করে ভেঙে তৈরি করা উচিত। এখন তো বর্তমানে আমাদের টেস্টের স্কোয়াডটা একদম ভালো খেলছে না। সেখানে একটা প্রপার ব্যাটসম্যান যে কিনা আগে একটু তার রান করার মানে ক্ষমতা ছিল বা সক্ষম ছিল রান করতে, সে এখন রান পারছে না। ইয়াসেসবি, জয়সওয়াল, বুঝতে পেরেছি। এবার মুশকিল হচ্ছে আপনারা কাইন্ডলি প্রশ্ন করুন। আপনি যদি আপনার মন্তব্যটা বলেন তাহলে তো আমরা তো অলরেডি আলোচনা করছি। আপনার নির্দিষ্ট প্রশ্ন থাকলে বলুন। আপনি বলছেন টিমটাকে ভেঙে তৈরি করা উচিত। গৌতম গম্ভীর তো সেই রাস্তাতেই যাচ্ছেন। তিনি সিনিয়রদের বিদায় করার চেষ্টা করছেন বা বলছেন। প্রবলেম হচ্ছে গম্ভীর নিজে কতদিন। আমার কাছে যতদূর খবর, যে ভিভিএস লক্ষ্মণকে অলরেডি বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে লাল বলের জন্যে আপনি কি রাজি আছেন, লাল বলে কোচিং করার জন্য। আমার কাছে খবর বা ফিলার্স। লক্ষ্মণের প্রবলেম হচ্ছে যে লক্ষ্মণ এনসিএতে তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি বাড়ি শিফট করে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুতে চলে এসেছিলেন। কিন্তু তিনি আবার বোধহয় হায়দ্রাবাদ ফেরত যাবেন, কারণ তার বাবা মা অনেক বেশি বয়স। তিনি বাবা মার সঙ্গে থাকতে চান, ছেলে মেয়ের সঙ্গে থাকতে চান। তার পক্ষে বেশি ট্যুরিং করা সম্ভব নয়। তাই যদি হয় তাহলে লক্ষ্মণও কি লাল বলের আদৌ দায়িত্ব নিতে পারবেন। কিন্তু আলোচনাটা শুরু হয়ে গেছে, এবং এটা খুব ইন্টারেস্টিং যে যেখানে গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে, সেখানে সিরিজ শেষ হওয়ার আগেই লক্ষ্মণের কাছে ফিলার্স যাচ্ছে। তার মানে ভারতীয় বোর্ড কর্তারাও বোধহয় গম্ভীরের উপর আস্থা হারিয়েছেন। আবার কোথাও মনে হয় জয়জ্যোতি যে এই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় যদি এই বিজেপি, তথাকথিত ভারতীয় ক্রিকেটের বিজেপি লবির সঙ্গে তার এতটা ডিস্টেন্স না থাকতো, হয়তো সৌরভের কাছেও ফিলার যেত। অবশ্যই, এবং সৌরভের থেকে ভালো আর কেউ, মানে ক্রাইসিস মোমেন্টে এর আগেও তো ক্যাপ্টেন হিসেবে তিনি উদ্ধার করেছেন ভারতীয় দলকে। এবং এই প্রসঙ্গে আমার বলার, যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটা আসলো, সৌরভ গঙ্গোপাধ্যায় একসময় বলতেন যে ক্রিকেটটা ক্যাপ্টেন্স গেম। কোচের হচ্ছে ব্যাপারটা, মানে কোচ তদারকি করবেন, সেটা ফুটবলে হয়, ক্রিকেটে হয় না। এখানে গৌতম গম্ভীর যে অ্যাবসলুট পাওয়ারটা এনজয় করছেন, যদিও এসে খুব বেশি কিছু করতে পারেননি, মানে ভারতীয় দলের কোচ হয়ে এসে, এটা আপনি কি বলবেন যে এই ক্রিকেট ম্যাচ কি আদতে কোচেস গেম না ক্যাপ্টেন্স গেম? না, কোচেস গেমও হতে পারে যদি কোচ স্টেবল থাকেন। গৌতম গম্ভীর কোথাও মনে হচ্ছে যে রাহুল দ্রাবিড়, এমনকি রবি শাস্ত্রী যে স্টেবিলিটি দেখিয়েছেন তার আগে অনিল কুম্বলে, সেটা তিনি দেখাতে ব্যর্থ। তাই চারপাশ দিয়ে তো জল ঢুকছে। চেতেশ্বর পূজারা আরেকজন, তিনি অলরেডি চিফ সিলেক্টরকে বলেছেন যে তিনি একটা টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চান। 103টা টেস্ট ম্যাচ খেলেছেন, এমন নয় কোনো ল্যান্ডমার্কের মুখে দাঁড়িয়ে আছেন। পূজারা বলেছেন অজিত আগারকরকে, আমায় কি একটা টেস্ট ম্যাচ দেওয়া যায়, তাহলে আমি রিটায়ার করতে পারি, ড্রপড হয়ে রিটায়ার করবো না। পূজারা বলেছেন এটা বিয়ে বাড়ি নয় যে যখন আসবে খেয়ে চলে যাবে। ইন্ডিয়ান ক্রিকেট টিমে এলে পারফরমেন্স করে আসতে হবে। জানি না ইভেন্চুয়ালি কি দাঁড়াবে, এই পরিস্থিতিতে কি হবে। বলতে বলতে আরেকজন বন্ধু ফোন করেছেন, বলুন আপনার প্রশ্ন কি। বোধহয় কেটে গেছে। সো চারপাশ দিয়ে বুঝতেই পারছেন আমাদের আলোচনা থেকে এমন একটা অদ্ভুত সময় সিডনিতে, যে সিডনি সাধারণভাবে ভারতীয় ক্রিকেটকে অনেক ভালো ভালো রেজাল্ট দিয়েছে, যে সিডনিতে টেন্ডুলকারের ডাবল সেঞ্চুরি আছে, ভারতের ম্যাচ জেতা আছে, সেই সিডনিতে হঠাৎ করে ভারত একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে, যে এমন একটা সিচুয়েশন যেখানে কোনো ইন্ডিভিজুয়ালকে জয়জ্যোতি দুর্ধর্ষ খেলতে হবে। বুমরার একটা 5 উইকেট, জয়শ্রী জয়সওয়ালের 100, শুভমন গিলের দুরন্ত ইনিংস, এরম যদি কেউ তোমায় বাঁচিয়ে দেয় তাহলে অন্য কথা। কিন্তু যদি টিম স্পোর্ট হিসেবে দেখো, ভারত খুব খারাপ অবস্থায় সিডনি টেস্ট ম্যাচের শুরুতে দাঁড়িয়ে। অবশ্যই শুরুতে একদম ব্যাকফুটে দাঁড়িয়ে এখান থেকে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে। তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে?
হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে বলছি আশিস। কি প্রশ্ন আপনার? আমি বলছি কি রোহিত শর্মা বিরাট কোহলি তো দুজনকে দল থেকে খেলা হোক, একটা টেস্ট বোলার রান পাচ্ছে না। ধন্যবাদ। আমি প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারলাম না। মানে দুজনকেই, রোহিত শর্মা বিরাট কোহলি দুজনকেই ছেটে ফেলা উচিত। রোহিত তো চলে যাচ্ছেন মনে হচ্ছে যেটা দেখে, বিরাট কোহলি আবার প্রবলেম ক্যাপ্টেন হচ্ছে, হচ্ছেন। আমরা বারবার করে রোহিত- বলছি যে আপনাদের প্রশ্নটা কি হ্যাঁ। বলুন। আপনারা যদি বক্তব্য রাখেন প্রশ্ন না রেখে, তখন আমাদের আলোচনার স্পিডটাও আটকে যায়, কোনো লাভ হয় না। আপনি হয়তো যেটা বলছেন সেটা হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু কাইন্ডলি যদি প্রশ্ন থাকে তাহলে ফোন করে বলুন, আদারওয়াইজ বক্তব্য থাকলে আমাদের আলোচনা শুনতে থাকুন। কারণ আমরা প্রচুর সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাচ্ছি যে আলোচনার গতিটা এতে আটকে যাচ্ছে। যাই হোক, বিরাট কোহলির সম্পর্কে বললাম যে বিরাট কোহলি কিন্তু এখনই থামতে চান না বলেই তিনি আবার ক্যাপ্টেন্সির মুকুট পরার তিনি কিন্তু উচ্চাকাঙ্ক্ষা দেখছেন, এবং সেজন্যই তার মানে ধরে নেওয়া যায় যে তিনি ইংল্যান্ড সফরের পরে জুলাই মাসে ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপের পরে আছে, তিনি শুধু ইংল্যান্ড নন, বিরাট কোহলি নিজেকে আরো 2-3 বছর দেখছেন। প্রশ্ন হচ্ছে ক্যাপ্টেন্সি আদৌ তাকে দেওয়া হবে? আর বিরাট কেন ভাবছেন ক্যাপ্টেন্সির কথা? কারণ জসপ্রীত বুমরা যেহেতু তিনি সব টেস্ট ম্যাচ খেলবেন না, সেই জন্য ভাবছেন। বলতে বলতে বোধহয় আরো একটা ফোন এসেছে, কে বলছেন? ফোন যাই হোক, তো বলুন কে ফোন করছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার, শঙ্খদীপ দাড়ি বাউরিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, এই যে এই যে ক্রিকেট গ্রাউন্ডে স্যার অজিদের যে দর্শকদের এই বিরূপ ব্যবহার ভারতীয় ক্রিকেট টিমের প্রতি, এটা কি কোনোভাবে মেন্টালি হ্যারাস করছে? বুঝতে পারলাম না। মানে বিরূপ ব্যবহার করছে অস্ট্রেলিয়ান মিডিয়া, এইসব নিয়ে কি ভারতীয় টিম কোনো না, বিরূপ ব্যবহার করছে অস্ট্রেলিয়ান মিডিয়ার আগে তো ভারতীয় দল নিজেই নিজেদের সঙ্গে বিরূপ ব্যবহার করছে। আমাদের শোর হেডলাইন আজকে দেখলেন না, রোহিত ভার্সেস গম্ভীর। টিমের মধ্যেই তো একটা পাওয়ার স্ট্রাগল চলছে, যে কোচ ভার্সেস ক্যাপ্টেন বা কোচ ভার্সেস সিনিয়র প্লেয়ার, যেটা গ্রেগ চ্যাপেল জমানায় লাস্ট দেখা গিয়েছিল, আবার তারই পুনরাবৃত্তি ঘটছে। এবং অদ্ভুত একটা সিচুয়েশন যে একটা নিউজিল্যান্ড ট্যুরে 3টে ম্যাচ হারা ভারতীয় ক্রিকেটকে প্র্যাকটিক্যালি একদম মানে কি বলবো, রাজপথ থেকে রাস্তায় নিয়ে এসছে। 3টে টেস্ট ম্যাচ টানা হারায়, তারপর রবিচন্দ্রন অশ্বিনের চলে যাওয়া। আমি শুনছি ঘনিষ্ঠ মহলে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন যে যদি তাকে ঠিকঠাক করে আবার যদি ভারতীয় ক্রিকেটে যদি প্রয়োজন হয়, যদি পরিবেশ ঠিকঠাক থাকে, বারবার করে তাকেই হারের জন্য চিহ্নিত না করা, যদি স্টেবিলিটি থাকে, তাহলে তিনি ভেবে দেখতে পারেন অবসর পুনর্বিবেচনার সিদ্ধান্ত। বাট তার কাছ থেকে তো শুনিনি, আমি তার এক বন্ধুর কাছ থেকে শুনছিলাম, আমি জানি না। বেসিক কমপ্লেনটা হচ্ছে টিমের বিরুদ্ধে বা ড্রেসিং রুমের বিরুদ্ধে, যে ড্রেসিং রুমটা অশান্ত হয়ে গেছে। ঠিক যেভাবে গ্রেগ চ্যাপেলের সময় ড্রেসিং রুমটা অশান্ত হয়ে গিয়েছিল, গ্যারি কার্স্টেন এসে ড্রেসিং রুমটাকে শান্ত করেন। কোচিং টেকনিক্যাল ব্রিলিয়েন্স পরের কথা, ড্রেসিং রুমটাকে শান্ত করেন। প্রশ্ন হচ্ছে ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুম শান্ত করবে কে? একজন দর্শক আছেন, বলুন আপনার প্রশ্ন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমাদের আজকের যোগাযোগটা পাওয়া ইন্ডিয়ান ড্রেসিং রুমের মতো অবস্থা, কারোর সঙ্গে কারোর কোনো কমিউনিকেশন নেই। ঠিক যেরকম হচ্ছে আমাদের ফোন আসছে কেটে যাচ্ছে, আবার ফোন আসছে কেটে যাচ্ছে। প্লেয়ার এবং গম্ভীর বোর্ডকর্তা সিলেক্টর, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে একদম। আর এটা হচ্ছে একটা বার্তা দিচ্ছে, আমাদের এই শোটাও একটা বার্তা দিচ্ছে যে কি অবস্থা এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের। তবে বিরাট কোহলির কথা একটু বলি, যে বিরাট কোহলি ক্যাম্প থেকে যে খবরটা ছড়াচ্ছে যে তিনি আবার ক্যাপ্টেন্সি ফিরে পেতে ইচ্ছুক, এবং অবাক লাগছে এখানেই যে এটা কোনো একটা ওয়েব সিরিজের থ্রিলার নাকি, যেখানে দেখতে পাচ্ছেন যে রোহিত শর্মার এই অবস্থা, তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন, এরকম টালমাটাল অবস্থা। বিরাট কোহলি নিজের গড়ও যে আহামরি তা কিন্তু নয়। এই মুহূর্তে বিরাট কোহলি, যদি এটা সত্যি হয়, মিডিয়া রিপোর্ট যদি সত্যি বলে, যদি এর মধ্যে বৈধতা থাকে, এটা মিডিয়া রিপোর্ট না, আমি যেটা বলছি ওটা মিডিয়া রিপোর্ট না, ওটা আমার রিপোর্ট ধরলাম। বিরাট কোহলি যে ক্যাপ্টেন্সি ফিরে পেতে চাইছেন এই মুহূর্তে, মানে এটা মিডিয়া রিপোর্ট নয়, তুমি ধরো না আমার ব্যক্তিগত রিপোর্ট, আপনার রিপোর্ট অনুযায়ী, তার মানে তো সত্যি রিপোর্ট বোঝাই যাচ্ছে। আর এটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না এটার রোহিত ভার্সেস বিরাট একটা কোনো একজন প্লেয়ার তিনি তার এই উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে যে আমি ক্যাপ্টেন্সি করব, কিন্তু এমন একটা সময় যে সবাই ভাবছে আমি ক্যাপ্টেন হতে পারি, এটা টিমের পক্ষে কখনো ভালো নয়। KL রাহুল হয়তো ভাবছেন বুমরা তো সব ম্যাচ খেলবে না, আমি যদি ক্যাপ্টেন হই। তিনি বিরাট কোহলি ভাবছেন, হয়তো ঋষভ পন্ত ভাবছেন যে আমি ক্যাপ্টেন হতে পারি, গৌতম গম্ভীর ভাবছেন যেই ক্যাপ্টেন হোক, ক্যাপ্টেন তো আমি না। গম্ভীর দলীয় স্বার্থের কথা বলছেন, তবে এখানে তো ব্যক্তি স্বার্থটা ফুটে উঠছে একদম স্পষ্ট হবে। অ্যাবসলিউটলি। একজন দর্শক আছেন, বলুন আপনার প্রশ্ন কি। নমস্কার, দীপক বসু, কলকাতা বাগবাজার। হ্যাঁ বলুন। গৌতম দা, আপনাকে দুটো প্রশ্ন। হ্যাঁ, একটা টু ফোল্ড। হ্যাঁ,
একটা হচ্ছে আপনার কি এই বিরাট এবং রোহিতের, এদের দুজনে পার্টিকুলারলি রোহিত, এদের ব্যাটিংটা দেখে মনে হচ্ছে এদের রিফ্লেক্সটা গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক ইয়াং প্লেয়ারদের আমরা নিয়ে গেছি, যেরকম ওপেনিং স্পটে আমাদের ঈশ্বরন আছে, অভিমন্যু, মিডল অর্ডারেও একজন রয়েছে সরফরাজ, তাকে নিয়ে গিয়ে খেলানো হচ্ছে না, আর একজন বোলার রয়েছে। এদের কি একটু সিডনিতে একটু দেখা যায় না? বিকজ আমাদের হোপস ফর কোয়ালিফাইং ফর দ্য ওয়ার্ল্ড টেস্ট সিরিজ ফাইনাল, ওটা তো মোটামুটি নষ্ট হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তো থ্যাংক ইউ। বাগবাজার থেকে ফোন করছেন, অজয় বসুর এলাকা। নিশ্চয়ই আপনার প্রশ্নগুলোও ভালো। আমার মনে হয় বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাটিং দেখলে যে কেউ বুঝবেন আপনার প্রশ্নের উত্তর কোথায় লুকিয়ে আছে। আমার মনে হয় বিরাট কোহলির ফিটনেসটা একটু বোধহয় স্তীমিত হয়েছে, যার জন্য ওনার প্রবলেম হচ্ছে লাইনে আসার। গাভাস্কার তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন কেন লাইনে আসছেন না। আমার কোথাও মনে হচ্ছে ফিটনেসটা একটু গন্ডগোল হয়েছে। যেরকম শ্রীকান্ত যখন রিটায়ার করেন, তার ওই বল দেখার রিফ্লেক্সটা কোথাও স্তীমিত হয়ে গেছিল। সো বিরাট কোহলি বোধহয় ফিটনেসটার সমস্যা করছে। রোহিত শর্মার টেস্ট ম্যাচে খেলাটা যে একদম গেছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। সেকেন্ড, আপনার প্রশ্ন অন্য, সারফরাজ, ওয়াই নট? মানে সারফরাজকে হয়তো এরপরে ভারতীয় ক্রিকেট হয়তো এই এক্সপেরিমেন্টেশনগুলো করবে, কিন্তু মুশকিল কি জানেন, এরপরে আমরা খেলতে যাব ইংল্যান্ডে। ইংল্যান্ডে খেলা হয় ডিউক বলে, এখানে খেলা হচ্ছে কোকাবুরা বলে। ডিউক বল সকাল থেকে বিকেল অব্দি সুইং করে। এবার সেখানে ইংলিশ কন্ডিশনে কমপ্লিটলি অনভিজ্ঞ কোনো প্লেয়ার, যে কাউন্টি ক্রিকেটও খেলেনি, তার পক্ষে ওটা হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট। তাই ভারতীয় ক্রিকেট এমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে যে এখন বোঝা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় কতটা ইম্পর্টেন্ট জায়গা সামলাতেন। অর্থাৎ তিনি শুধু ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটের বল ছিলেন না, কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটের বল ছিলেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুটো বিবদমান গোষ্ঠীকে উনি সংঘবদ্ধ করেছিলেন, টিমের একটা স্ট্র্যাটেজি তৈরি করে টিমটাকে দাঁড় করিয়েছিলেন। মনে রাখতে হবে, ওনার সময়ে জসপ্রীত বুমরা অর্ধেক সময় ইনজিয়ার্ড থাকতেন, তিনি খেলতেই পারেননি। তা সত্ত্বেও রাহুল দ্রাবিড় টিমটাকে দাঁড় করিয়েছেন। যে রাহুল দ্রাবিড় নেই, এখন প্রবলেম হচ্ছে। যাই হোক, বলতে বলতে একজন দর্শক আছেন, বলুন আপনার কি ফোন। হ্যাঁ, নমস্কার গৌতমদা, আমি বিধান মন্ডল বলছি নদিয়া জেলার বেগনাটা থেকে। আমি খুব ক্রিকেট ভক্ত, হ্যাঁ। খুব হতাশা মানে এই খেলার পারফরমেন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ক্যাপ্টেনদের, ভারতীয় দলের এই পারফরমেন্সের জন্য এটা কি ক্যাপ্টেনদের দোষ দেওয়া যায়? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় যে এটা একটু যদি বলেন যে তিনটে ফরম্যাটে, টি-20, টেস্ট আর ওয়ানডে, তিনটে ফরম্যাটে কি প্লেয়ার আলাদা করা যায় না, মানে পারফরমেন্স হিসাবে? আর ঠিক আছে, আমি দুটো প্রশ্ন নিলাম, আমাদের সময় কমে আসে। দুটো প্রশ্ন আমি শুনলাম। সেকেন্ড প্রশ্নটা বলি যে ফরম্যাটে প্লেয়ার তো আলাদা করাই আছে। একটা ফরম্যাটে প্লেয়ার তো একটা ফরম্যাটে সবসময় খেলেন না। বেশ কিছু প্লেয়ার আছে, অশ্বিন ছিলেন টেস্ট ক্রিকেট স্পেশালিস্ট, জাডেজা টি-20 ক্রিকেট থেকে অলরেডি রিটায়ার করে গেছেন, জাডেজা, কোহলি এবং রোহিত শর্মা, এই তিনজন তো টি-20 ক্রিকেটে নেই। যে প্লেয়ার তো আলাদা করাই আছে, প্লেয়ার আলাদা করাটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে নানান রকম চেঞ্জ হয়, সেই চেঞ্জের সঙ্গে যিনি মেন দায়িত্বে এলেন, তিনি বাকিদের সেই চেঞ্জের সঙ্গে সামলানোটা আয়ত্ত করতে পারছেন কিনা। সবচেয়ে আয়রনিক্যাল যেটা, সবচেয়ে আমার মনে হয় খুব মানে এই জন্য কোনো স্ক্রিপ্ট রাইটার কখনো ক্রিকেটের স্ক্রিপ্ট লিখতে পারবেন না, কারণ ক্রিকেট খেলাটা বা ক্রিকেটকে ঘিরে যে অনিশ্চয়তাটা সেটা অন্য খাতে নিয়ে যায়। এই গৌতম গম্ভীরের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় ক্রিকেটে দুজনের ছিল, একজনের নাম রোহিত শর্মা, একজনের নাম রবিচন্দ্রন অশ্বিন। জাস্ট দেখুন, একটা দায়িত্ব এবং প্রেশার এবং পারফরমেন্সের অভাব একটা সম্পর্কগুলোকে কিভাবে ভাঙচুর করে দিতে পারে। সবচেয়ে ভালো সম্পর্ক ছিল এই তিনজনের মধ্যে, সেই সম্পর্কটা হঠাৎ করে তলানিতে চলে গেছে জাস্ট বিকজ অফ এই ভাঙচুর এবং এই কোচের দায়িত্ব নেওয়ার পর নতুন করে পাওয়ার ইকুয়েশনগুলো ডিভাইডেড হয়ে যাওয়া। অবশ্যই, এবং এই মুহূর্তে মনে হচ্ছে সময়ও শেষ হয়ে গেছে। এবং আমার জাস্ট একটা কুইজের লাস্ট প্রশ্ন বলে দিই, যে লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনাদের কুইজে আমরা বারবার করে প্রশ্ন দিই যে ভারতীয় দলে, ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন বর্তমান মিলিয়ে বাচ কার ডাকনাম। আর আগের দিনের উত্তর, জাভেদ মিয়া আসিফ ইকবালকে কে রান আউট করেছিলেন বল হাতে নিয়ে? উত্তর দিলীপ দোষী। ঠিক উত্তর দিয়েছেন কে? অমিত সিংহ ঠিক উত্তর দিয়েছেন, তিনি প্রাইজ পাবেন। আজকের মতো 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন অ্যাসিওর, সাপোর্টেড বাই অ্যাসিওর, আমি আর জয়জ্যোতি ফেরত যাচ্ছি। কালকে আর কালো স্কার্ফ পরবো না। আশা করব যে পোশাকই পরি না কেন, ভারত হয়তো ব্যাটিংয়ে করবে 3 উইকেটে 299,
অথবা ব্যাটিংয়ে হয়তো অস্ট্রেলিয়া 162 অল আউট হয়ে যাবে, কে বলতে পারে। খেলাটার নাম ক্রিকেট। শুভ সন্ধ্যা, ফিরলাম।